নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন এপিসোডে। নতুন দিনের নতুন একটি এপিসোড নিয়ে আজ চলে এসেছি। চলেছি হাওড়া জেলার দেউলটিতে। আজ সারাদিন দেউলটি এক্সপ্লোর করব এবং আপনাদের দেখাবো যে কি কি ঘোরার মতো দেখার জায়গা রয়েছে এবং তার সঙ্গে তার ইতিহাস সম্পর্কে যেটুকুনি তথ্য আমি পেয়েছি সেগুলি আপনাদের সামনে আজ তুলে ধরবো। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখতে থাকি। আজকের ভিডিও শুরু করছি হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে থেকে, আর এটি হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে চলে এসেছি দেউলটিতে। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, পাঁশকুড়া লোকাল এবং হলদিয়া লোকাল ধরে খুব অনায়াসে এই দেউলটি স্টেশনে পৌঁছে যাওয়া যায়। আজ চলে এসেছি হাওড়া জেলার অন্তর্গত দেউলটিতে, যেখানে রয়েছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসত বাড়ি অথবা শরৎচন্দ্র স্মৃতি মন্দির, রয়েছে রূপনারায়ণ নদী ও মদন গোপাল জিউ মন্দির। এখানে বলে রাখা দরকার, যদি কেউ দক্ষিণ 24 পরগনা থেকে আসেন সেক্ষেত্রে বজবজ থেকে বজবজ ফেরিঘাট থেকে নদী পার করে বাউড়িয়া ফেরিঘাট, তারপর সেখান থেকে টোটো করে স্টেশন এবং বাউড়িয়া রেলওয়ে স্টেশন থেকে এই মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকাল, মেচেদা লোকাল, পাঁশকুড়া লোকাল বা হলদিয়া লোকাল ধরেও আপনারা এই দেউলটি স্টেশনে চলে আসতে পারেন। এখানে বলে রাখা দরকার, এই ভিডিওটি কিন্তু আমি শীতের শেষের দিকে তুলেছিলাম। কিছু যান্ত্রিক গণ্ডগোলের কারণে সেটিকে এডিট করা সম্ভব হয়নি, তাই এখন এটিকে আপনাদের সামনে পরিবেশন করছি। দেউলটি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে গুগল ম্যাপের সাহায্যে বা টোটো বুক করে আপনারা খুব অনায়াসে এখানকার ভ্রমণের জায়গাগুলিকে আপনারা পরিদর্শন করতে পারবেন। যদি নিজস্ব গাড়ি থাকে সেক্ষেত্রেও আপনারা গুগল ম্যাপের সাহায্যে এখানে আসতে পারবেন। গ্রাম্য পরিবেশের শোভা দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল শরৎ স্মৃতি মন্দিরে। এই শরৎ স্মৃতি মন্দির প্রতিদিন সকাল 10টা থেকে 12টা এবং দুপুর 3:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে গেলে আপনারা অনায়াসে এখানে প্রবেশ করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, বিনামূল্যেই আপনারা এখানে প্রবেশ করে দেখতে পারবেন। আমি গিয়ে পৌঁছতে 12টা বেজে গিয়েছিল, তাই গেট বন্ধ ছিল। এর ফাঁকেই তাই চলে গিয়েছিলাম রূপনারায়ণ নদের কাছে। শীতের সময় এখানে পিকনিক হয় এবং মেলাও বসে। এখন এখানে পিকনিকের জন্য ভিড় থাকলেও বর্ষাকালে কিন্তু এগুলি জলে ডুবে যায়। চলে এলাম রূপনারায়ণ নদের ধারে। এখানে রয়েছে অস্থায়ী মেলা আর সঙ্গে রয়েছে সবজির চাষ। নদী এখানে স্নিগ্ধ শান্ত। যদিও এটি ছিল শরৎচন্দ্র স্মৃতি মন্দিরের খুব কাছে, কিন্তু বর্তমানে সেটি মজে এখন এই আকার ধারণ করেছে। নদীর খুব কাছেই বা তীরেই চাষ করা হয়েছে বিভিন্ন শাকসবজি।
নদীর পাড় থেকে ফিরলাম শরৎ স্মৃতি মন্দিরের দিকে। শরৎ স্মৃতি মন্দিরের এক কোণে রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণমণি দেবী ও তার মেজ ভাই স্বামী বেদানন্দের অস্থি প্রতীত সমাধি। এখন প্রবেশ করছি শরৎ স্মৃতি মন্দিরে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করলেও 1926 সাল থেকে 1938 সাল পর্যন্ত এই সময়কালটায় তিনি এই বাড়িতেই বসবাস করতেন এবং এখানেই লেখালেখির কাজ করতেন। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বসু, বাঘাযতীন, বিপিন বিহারী গাঙ্গুলির মতো বিশিষ্ট মানুষেরা এই বাড়িতে এসেছিলেন। গেট থেকে প্রবেশ করে ঠিক বাঁদিকেই রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মূর্তি। এই বাড়িতে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন অভাগীর স্বর্গ, পথের দাবি, রামের সুমতি, পল্লী সমাজ ও মহেশের মতো বিখ্যাত রচনাগুলি। লেখালেখির সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসায়ও তার যশ ছিল। এখানে বসে তিনি বিশ্রাম নিতেন বা গান শুনতেন। এই ঘরে বসেই তিনি লেখালেখির কাজ সম্পন্ন করতেন। এই ঘরে তিনি বিশ্রাম নিতেন বা বই পড়া, গান শোনা এই ধরনের কাজকর্ম করতেন। এই ঘরে রয়েছে রাধাকৃষ্ণ, যেটি দিয়েছিলেন চিত্তরঞ্জন দাস। এখন চলেছি বাড়ির পিছন দিকে, যেখানে রয়েছে ধানের ঘর এবং রান্নাঘর। ডান দিকে যে ঘরটি দেখা যাচ্ছে এটা হচ্ছে রান্নাঘর, আর তার ঠিক পাশে রয়েছে ধানের গোলা বা ধান ঘর। আর সামনে দেখা যাচ্ছে বাথরুম বা শৌচাগার।
নিচ থেকে এখন চলেছি দোতলার উদ্দেশ্যে, যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শয়নকক্ষ রয়েছে। দোতলার ব্যালকনি থেকে তাকালে পুরো বাড়ির এরিয়াটি দেখা যায়। মোটামুটি প্রতিদিন বহু লোকের সমাগম হয়। স্পেশালি কোনো অকেশন বা শীতের মরশুমে লোকজনের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যায়। এটাই সেই জায়গা যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দাঁড়িয়ে প্রতিদিন সামনেই বয়ে যাওয়া রূপনারায়ণ নদকে উপভোগ করতেন। দূরে তাল গাছের পিছনে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদ। উপর থেকে চারিদিকটা দেখে নেওয়ার পর এবারে সময় হলো আরো একবার নিচের চারিদিকটা ঘুরে নেওয়া। চারিদিকে খুব সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে। আরও একবার চলে এলাম সেই সমাধিস্থলে। শরৎ স্মৃতি মন্দির থেকে বেরিয়ে চললাম পরবর্তী গন্তব্যস্থলের দিকে, মদন গোপাল জিউ মন্দির। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে গ্রামের রাস্তা ধরে চলেছি মদন গোপাল জিউ মন্দিরের উদ্দেশ্যে। রাস্তার এই ডান দিকের বাঁক ধরে কিছুটা পথ হেঁটে গেলেই পড়বে মদন গোপাল জিউ মন্দির। গ্রাম্য পরিবেশে বিকেলে পড়ন্ত রোদের কিছু দৃশ্য এখন আপনাদের সামনে তুলে ধরছি। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে অবশেষে পৌঁছে গেলাম মদন গোপাল জিউ মন্দিরের কাছে। এই মন্দিরটি তৎকালীন রায় জমিদার বংশের অন্যতম সদস্য মুকুন্দ প্রসাদ রায় 1651 খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। অর্থাৎ এই মন্দিরের আনুমানিক বয়স 374 বছর।
এই মন্দিরটি আটচালা বিশিষ্ট টেরাকোটা শৈলীতে নির্মিত। তৎকালীন সময় এই মন্দিরের খুব গা ঘেঁষেই রূপনারায়ণ নদী প্রবাহিত হতো। বর্ষাকালে তখন এই মন্দিরের আশপাশ অঞ্চল জলে ভরে যেত। তখন একটি সাঁকো বা ব্রিজের মারফতে তারা যাওয়া আসা করত। মন্দিরটিকে বর্তমানে পুনর্নবীকরণ বা সংস্কার করা হয়েছে। মন্দিরের ভিতরে বিগ্রহ হচ্ছে কোষ্ঠী পাথরের নির্মিত শ্রীকৃষ্ণ, রাধা এবং গোপাল। এই মন্দিরের কোনো খোলার সময়সীমা নেই, যে কোনো সময় এখানে আপনারা এসে মন্দিরটাকে দেখে যেতে পারেন। তবে মন্দির বিগ্রহ দেখবার জন্য একটি বিশিষ্ট সময় থাকে, মেনলি 12টা থেকে 2টোর মধ্যে গেলে, এই সময়ের মধ্যে গেলে আপনারা বিগ্রহ দেখার একটা সুযোগ পেতে পারেন। আজ সারাদিনের দেউলটি ট্যুর আপাতত শেষ, তাই চলেছি স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফিরব বলে। ফিরবো কিন্তু হাওড়া দিয়ে নয়। দেউলটি রেলওয়ে স্টেশন থেকে হাওড়াগামী ট্রেন ধরে নামবো বাউরিয়া রেলওয়ে স্টেশন। বাউরিয়া থেকে টোটো করে পৌঁছাবো বাউরিয়া ফেরিঘাট এবং সেই ফেরিঘাট থেকে হুগলি নদী পার করে পৌঁছাবো বজবজে। এখন রয়েছি বাউরিয়া ফেরিঘাটে। রাত্রিবেলার হুগলি নদীর দৃশ্য এখন উপভোগ করছি। নদীর ওপারটাই হচ্ছে বজবজ। এই ভেসেলে করেই আমরা নদীর এপার থেকে ওই পারে যাব। অবশেষে পৌঁছে গেলাম বজবজ ফেরিঘাটে। এবার এই বজবজ ফেরিঘাট থেকে পৌঁছাবো বজবজ রেলওয়ে স্টেশনে, তারপর ট্রেনে করে বাড়ি। ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে যান এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। সবাই এভাবে আমাকে সাপোর্ট করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।